ইরান যুক্তরাষ্ট্র সংঘাত আরও তীব্র হওয়ায় বিশ্ববাজারে বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। এ বিষয়ে কথা বলতে এই মুহূর্তে রাজধানীর আজিমপুর থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন অর্থনীতিবিদ মাহফুজ কবির। জনাব মাহফুজ কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে শুরুতে একটু জানতে চাই যে এই যে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘদিন ধরে যে যুদ্ধ চলে আসছে, তাতে করে কিন্তু একবার দেখা যায় যে যুদ্ধ শেষ হয়ে যাবে এই ধরনের ঘোষণা আসে, আবার দেখা যায় যে নতুন করে হামলা পাল্টা হামলা শুরু হয় এবং এই ঘোষণা এবং পাল্টা হামলার সাথে কিন্তু সবচেয়ে বেশি জ্বালানি তেলের দাম ওঠানামা করছে সারা বিশ্বে। এই ধারাবাহিকতা কি বজায় থাকবে কিনা, কি মনে হচ্ছে আপনার কাছে? আসলে যে অবস্থা চলছে এখন মানে ইরান যুক্তরাষ্ট্র যে হামলা পাল্টা হামলা সেগুলো চলছে, কিন্তু এর মধ্যেও কিন্তু আলাপ আলোচনা চলমান আছে। মানে দুই পক্ষই কিন্তু শান্তির পথ খুঁজছে, কিন্তু এর মধ্যে যেটা বড় সমস্যা হয়ে গেছে, যেটা জ্বালানি তেলের দাম কিন্তু আবার উপরের দিকে উঠছে। মানে এই মুহূর্তে আসলে একটা ক্রুড অয়েলের যে দাম সেটি কিন্তু বিশেষ করে ব্রেন্ট ক্রুড অয়েল, তার দাম এখন $88 উপরে চলে গেছে। এবং এটি ছাড়া যে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট, তো তার দাম এখন $82.24 এই মুহূর্তে স্পট মার্কেট বিক্রি হচ্ছে। তার মানে হলো যে আমাদের যে প্রি ওয়ার প্রাইস, তো সেটার চাইতে কিন্তু অনেকটা এখন মানে বেশি হয়ে গেছে। এবং যখন আবার এই শান্তির দিকে যাচ্ছিল, মানে একটা বিশেষ করে যে একটা সিজফায়ার পিরিয়ড ছিল 60 দিনের, তো সেটার কিছুদিন যাওয়ার পরে কিন্তু এটা আবার চক্র নেমে গিয়েছিল। তো সে অবস্থায় আমরা ধারণা করছিলাম যে এখন শান্তি যদি আসে, তাহলে সেক্ষেত্রে বাজারটা চুক্তি যদি হয়, তাহলে সেক্ষেত্রে ওই প্রি ওয়ার যে প্রাইস সেটার দিকে চলে যাবে। কিন্তু এখন যে অবস্থা দেখা যাচ্ছে, খুবই অনিশ্চিত সবকিছু। আর শুধুমাত্র কিন্তু তেল নয়, পুরো গ্লোবাল সাপ্লাই চেইনই কিন্তু একটা শকের মধ্যে দিয়ে যাচ্ছে। এবং ওই জায়গাতে যে আপনার অন্যান্য যে সমস্ত পণ্য পরিবহন, সেগুলো কিন্তু আর হচ্ছে না। সেখানে বাংলাদেশের যে রপ্তানি, তো সেখান থেকে যে শুধুমাত্র তেল নয়, বরং অন্যান্য অনেক রাসায়নিক পণ্য আছে বা খাদ্য পণ্য কিন্তু এখানে যে আমদানি রপ্তানি, সেগুলো কিন্তু হতে পারছে না। এবং একই সঙ্গে আমাদের যে শ্রমিক রয়েছেন, তারাও কিন্তু এটা সংখ্যার মধ্যে দিন কাটাচ্ছেন। এবং আলটিমেটলি তাদের চাকরি বাকরি কি অবস্থা হবে সেটা কিন্তু আমরা জানি না। রেমিটেন্সের উপরে ইতিমধ্যে কিন্তু আমরা দেখলাম যে জুন মাসে একটু কিছুটা চাপ পড়েছিল। তো জুলাই মাসে আমরা এখান থেকে বের হয়ে আসার হয়তো আশা করছিলাম, কিন্তু এখন দেখা যাচ্ছে যে সেখানে আবার অনিশ্চিত পরিস্থিতি। সব মিলিয়ে একদিকে অতিরিক্ত দামে আসলে ডলারের উপরে চাপ, মানে বিশেষ করে তেলের জন্য, এবং তারপরে আবার যে রেমিটেন্স কমে যাওয়ার সংখ্যা, তো এটা ডলারের বাজারে একটা চাপ তৈরি করছে। জি, আপনার কথার মধ্যে এরই মধ্যে উঠে এসেছে যে জ্বালানির এই অস্থিরতা শুধুমাত্র জ্বালানির মধ্যেই তো সীমাবদ্ধ থাকে না, অনেক কিছুর উপর প্রভাব পড়ে। এর মধ্যে কিন্তু বিদ্যুৎ উৎপাদন খরচও রয়েছে। সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে বৈদেশিক মুদ্রা রিজার্ভের উপর চাপ বাড়ছে, এই চাপ কতখানি সামাল দেওয়া সম্ভব হবে? মানে এখনো পর্যন্ত আমাদের যে ডলারের ইনফ্লো সেটা ভালো, মানে একটা স্বস্তিদায়ক। তার কারণ রেমিটেন্সের যে প্রভাব সেটা কিন্তু ঠিক আছে। তো সেটার উপর বড় চাপ তৈরি হয়নি। কিন্তু এক্সপোর্ট আর্নিং সেটা কিন্তু অতটা ভালো অবস্থাতে নেই। তো সব মিলিয়ে কিছুটা বিল্ড আপ হচ্ছে রিজার্ভ, কিন্তু ইতিমধ্যে তেজি হওয়া বাজারে দেখা যাচ্ছে। যে হয়তো 15 পয়সা 20 পয়সা করে পার ডলার মনে হয় যে এটা পরিমাণে কম, কিন্তু যখন আমরা বিলিয়ন ডলার হিসাব করি, তখন কিন্তু এটার এই এক্সচেঞ্জ রেটটা কিন্তু একটা মানে আতঙ্ক তৈরি করে আমদানি কারকদের মধ্যে। আর যেহেতু আমাদের এনার্জি প্রাইসটা বেড়ে গেছে, তো এটার কারণে ভর্তুকিও বেড়ে গেছে। দাম হয়তো সরকার খুব সামান্য পরিমাণে বাড়িয়েছে, খুব আহামরি কিছু হয়নি। কিন্তু তারপরেও ওইদিকে মূল্যস্ফীতির উপর চাপ হয়েছে, অন্যদিকে সরকারি রিজার্ভের উপর কিন্তু বড় একটা চাপ তৈরি করছে। তো সব মিলিয়ে যে ম্যাক্রোইকোনমিক স্ট্যাবিলিটি বা একটা গ্রোথের কথা চিন্তা করছিলাম, সেই দিকে কিন্তু এখন যদি আবার খেয়াল করলে দেখবেন যে এই আজকে যে হিসাবটা এলো বিবিএস এর, যে তৃতীয় প্রান্তিকের যেটা গ্রোথ, সেটা কিন্তু একদম কমে গেছে। তার মানে হলো যে ইরান যুদ্ধের যে প্রভাব আমাদের প্রবৃদ্ধির উপর পড়েছে, সেটা একেবারে স্পষ্ট। তো সুতরাং এখন আমাদের সামনে একটা বড় চিন্তার বিষয় হলো যে আসলে কবে এই যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক হবে, এবং আস্তে আস্তে যে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা এলে তখন আমরা সহজে সুলভ দামে এই জ্বালানি সংগ্রহ করতে পারবো। সংক্ষেপে একটু জানতে চাই, যদি এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হয় সেক্ষেত্রে আহ, বাজার নিয়ন্ত্রণে, ডলারের বাজার নিয়ন্ত্রণে, জ্বালানির বাজার নিয়ন্ত্রণে সরকারের কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? না, আসলে ডলারের দাম তো আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না, কারণ আইএমএফ এর সঙ্গে আমাদের যে আন্ডারস্ট্যান্ডিং সেটা অনুযায়ী একটা রেঞ্জের মধ্যে থাকলে তখন আমরা ওপেন মার্কেট অপারেশনের মধ্যে যাবো। তো সরাসরি কোনো দাম চাপিয়ে দেবো না, সেটা বাংলাদেশের একটা পজিশন। কিন্তু যেটা করতে হবে আমাদের, সেটা হলো যে লেবার মার্কেট ডাইভার্সিফিকেশন করতে হবে, প্রোডাক্ট মার্কেটে ডাইভার্সিফিকেশন দরকার। আর আমাদের আসলে ওই এনার্জি সেটা সোর্সটাকে ডাইভার্সিফাই করতে হবে। মানে এই যে প্রথম দিকে যেরকম আমরা করেছিলাম, চীন থেকে বা অন্যান্য দেশ থেকে এনেছিলাম, তো আমাদের সেদিকে আবার একটু যেতে হবে, গিয়ে অন্তত যদি জ্বালানির বাজারটা স্থিতিশীল করতে পারি আমরা, আমাদের সাপ্লাইটা যদি ভালো থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে ম্যানুফ্যাকচারিং, আমাদের এক্সপোর্ট, সেটাও স্বাভাবিক থাকবে। এবং এইভাবে আস্তে আস্তে আমরা যেন একটু শান্তির বার্তাটাও ছড়িয়ে দিই, মানে আমরা পিস ডিপ্লোমেসি সেটা আমাদের একটু কালচার করতে হবে।
জি, জনাব মাহফুজ কবির, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।